মেঘেদের দেশে যেতে বা মেঘেদের নিজের হাতে ছুঁয়ে দেখতে হয়তো সবাই চাই, আমি আপনি সবাই। আর এই অভিজ্ঞতার জন্য কিন্তু আপনাদের যেতে হবে না বেশি দূর। আমাদের কাছেই অবস্থিত শৈল শহর দ্য কুইন অফ মাউন্টেন্স দার্জিলিংয়েই হয়েছিল আমাদের এই ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। সেই গল্প নিয়েই এসেছি আজকের ভিডিওতে। আশা করছি আমাদের এই দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করব এই ভিডিওতে একটা সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার, কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং ঘুরে দেখতে পারেন। এই ভ্রমণের গল্প শুরু করার আগে জানিয়ে রাখি, আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে আমি হলাম আভা, আপনারা দেখছেন আভা বিশ্বাস ব্লগস। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দার্জিলিং পৌঁছানোর জন্য আমরা পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। হাওড়া বা শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। আমি তার একটা লিস্ট দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। তবে চেষ্টা করবেন রাতের ট্রেনগুলো ধরার, তাহলে আপনারা ভোর ভোর কিংবা সকালের মধ্যেই পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশনের বাইরের থেকে বেরিয়ে আপনারা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন, কিংবা সেখান থেকে শেয়ার টোটো করে চলে আসতে পারেন শিলিগুড়ি বাস স্টপ থেকেও কিন্তু প্রচুর শেয়ারিং গাড়ি এবং বাস অ্যাভেলেবেল আছে দার্জিলিং আসার জন্য। আমরা শিলিগুড়ি থেকেই গাড়ি করে চলে এসেছিলাম দার্জিলিং। সময় লেগেছিল 4 ঘন্টা মতো। সেই দিন বিকেলবেলাটা কাটিয়ে নিয়েছিলাম ম্যাল রোডে। বেশ এই শান্ত নিরিবিলি ম্যাল রোডে ঘুরতে বেশ ভালো লেগেছিল। তারপরের দিন সকালবেলা শুরু হলো আমাদের সাইট সিনের জন্য প্রথমে চলে গেছিলাম দার্জিলিংয়ের জু দেখার জন্য। এখানে কিন্তু প্রচুর রেয়ার পশু পাখি রয়েছে, যেমন এই চিতাবাঘ। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় হলো রেড পান্ডা, যেটা কিন্তু আর কোথাও দেখা যায় না। শুধুমাত্র দার্জিলিংয়ে এই জুতে এসেই আপনারা এই রেড পান্ডা দেখতে পারবেন। তাই এটা কিন্তু একদম মিস করলে চলবে না। একটু ধৈর্য ধরে টাইম নিয়ে চেষ্টা করবেন রেড পান্ডা দেখার। জুয়ের পাশেই রয়েছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। সেখানে আপনারা এই পর্বতারোহীদের বিভিন্ন ইতিহাস এবং ওনাদের সামগ্রী দেখতে পারেন। তারপরে আমরা চলে আসলাম একটা চা বাগান দেখার জন্য। দার্জিলিংয়ে এসে যদি চা বাগানই না দেখলাম তাহলে আর কী বা দেখলাম, তাই না? এই চা বাগানে কিন্তু চা পাতা ছেঁড়া একদমই নিষিদ্ধ, তাই চোখের দেখা দেখেই বেরিয়ে আসলাম। এরপর আমরা গেছিলাম পিস প্যাগোডা দেখার জন্য। এটা কিন্তু দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং আমি তো রেকমেন্ড করব অবশ্যই এখানে যাওয়ার জন্য, কারণ এই ওপর থেকে কিন্তু বেশ সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। পিস প্যাগোডার চারিদিক থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া কিন্তু এর চারিদিকে গৌতম বুদ্ধের বিভিন্ন ধরনের স্ট্যাচু এবং ভাস্কর্য খোদাই করা রয়েছে। সবটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এছাড়া আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, তাই দূর থেকে এই সমস্ত পাহাড়ের রেঞ্জগুলো খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল। ক্যামেরাতে খুব একটা হয়তো ধরা পড়ছে না, তবে খালি চোখে এ ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। এই পিস প্যাগোডার পাশেই কিন্তু রয়েছে জাপানিজ টেম্পল। আপনারা দূরে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হলো জাপানিজ টেম্পল। এই একই জায়গাতেই কিন্তু আপনারা দুটো সাইট সিনই করে নিতে পারেন। এরপর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম রোপওয়ে চড়ার জন্য। এটা হলো রঙ্গিত ভ্যালি রোপওয়ে, যেটা এই পাতাবং টি গার্ডেনের ওপর দিয়ে কিন্তু চলে। এই অভিজ্ঞতাটাও ভীষণ ভালো ছিল, এবং রোপওয়েতে চড়তে কিন্তু বেশ মজাই লাগছিল, কারণ ওপর থেকে এত সুন্দর চা বাগান এবং আশেপাশে জঙ্গলের ভিউটা দেখা যাচ্ছিল। এ এক অনন্য অভিজ্ঞতা। এবং রোপওয়ের ওপর থেকেও কিন্তু আপনারা একটা সুন্দর 360 ডিগ্রি ভিউ দেখতে পারেন। রোপওয়ে চড়ার পর সেই দিনের আমাদের সাইট সিন শেষ হয়ে গেল। এরপর চলে আসলাম সেদিনে ডিনার করার জন্য। আর দার্জিলিংয়ে এসে যদি গ্লেনারিসেই একটা ডিনার না করলাম তাহলে তো ভীষণ বড় মিস হয়ে যাবে। সেই জন্যই এসেছিলাম গ্লেনারিসে, আর দেখলাম লাইভ কনসার্ট কিন্তু চলছে। সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ওনাদের স্পেশাল এই সিজলারটা। খেতে তো ভীষণ ভালো ছিল, আর তার সাথে নিয়েছিলাম নান আর ডাল তড়কা। সেটাও কিন্তু খেতে অপূর্ব ছিল। তাই গ্লেনারিসের আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো। তার পরের দিন ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম টাইগার হিলের উদ্দেশ্যে।
টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার এই সূর্যোদয়ের অভিজ্ঞতা বলে বোঝানোর নয়। যারা যারা নিজের চোখে এই অভিজ্ঞতাটা করতে পারবেন তারাই একমাত্র বুঝতে পারবেন কতটা রোমহর্ষক। যখন সূর্যের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘার এসে পড়বে সেটা দেখতে সত্যিই মনে হয় যেন গলন্ত সোনা। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এরপর নিচে নেমে এলাম এবং এই পথেই আমরা এবার যাব বাতাসিয়া লুপ দেখার জন্য। আপনারা যখন টাইগার হিলে যাবেন চেষ্টা করবেন সূর্যোদয়ের আগেই পৌঁছানোর, তাহলেই কিন্তু সবচেয়ে ভালো ভিউটা আপনারা পাবেন। আমরা বাতাসিয়া লুপে পৌঁছলাম ওই 9টা নাগাদ এবং এখানেও এবার বেশ কিছুটা সময় কাটিয়ে নেব। বাতাসিয়া লুপ থেকেও কিন্তু একটা খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে তো দেখছিলাম সবাই এই দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল জামা কাপড় পরে ফটোশ্যুট করছিল, দেখতে খুব ভালো লাগছিল। তাছাড়া সবচেয়ে বেস্ট হলো বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। পুরো যে স্লিপিং বুদ্ধা রেঞ্জ সেটা কিন্তু দেখা যায় এই বাতাসিয়া লুপ থেকে। তাছাড়া এই আই লাভ দার্জিলিংয়ের সাথে ছবি তোলার লোভ কি ছাড়া যায়? সেই জন্য বাতাসিয়া লুপ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং প্লেস অফ দার্জিলিং। আপনারাও আসলে এখানে কিন্তু এসে ছবি তুলতে একদম ভুলবেন না। বাতাসিয়া লুপে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এছাড়া আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন। এই যে নিচে রেল লাইনটা আছে এখান থেকেই কিন্তু যে জয় রাইড হয় সেই ট্রেনটা পাস করে। আমরা বেশ কিছু সময় এখানে কাটিয়েছিলাম এবং প্রচুর ফটো ভিডিও তুলে এরপর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এখানের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স হলো দেখলাম আশেপাশে যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোর ওপর শিশির পড়ে একদম জমে গেছে। দেখে মনে হচ্ছিল যেন স্নোফল হয়েছে। এটাই দেখে আনন্দ পেয়েছিলাম। এরপর আমরা ম্যাল রোড থেকে সোজা হেঁটে চলে গেছিলাম মহাকাল মন্দির দেখার জন্য। এটাও কিন্তু একটা হিডেন জেম বলতে পারি দার্জিলিংয়ের। আর এত সুন্দর করে এই সমস্ত পতাকাগুলো লাগানো ছিল, এখানে এসে বেশ মনটা শান্ত হয়ে গেল। মহাকাল মন্দিরে আমরা দর্শন করে নিয়ে তারপরে হোটেলে চেক আউট করে নেব, কারণ আজকেই আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ দিন। তাই সকাল সকাল পৌঁছে গেছিলাম ম্যাল রোডে এবং সেখান থেকে করে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট। দার্জিলিংয়ে এসে যদি থুকপা আর মোমো না খাই তাহলে তো হয়ে যাবে বড় একটা মিস। আপনারাও কিন্তু সেটা ট্রাই করতে ভুলবেন না। এরপর আমরা এখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে চলে গেছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে কালিম্পং খুব একটা দূরে নয় এবং রাস্তাটাও ভীষণ সুন্দর। দুই দিকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল যে গাড়ির এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো হয়ে গেছিল। কালিম্পং পৌঁছে আপনারা সেদিন বিকালটা আশেপাশে ঘুরে রেস্ট নিয়ে নেবেন। পরের দিন সকাল থেকে শুরু হবে আপনাদের সাইট সিন। প্রথমেই আমরা চলে গেছিলাম ডেলো পার্কে। ডেলো পার্কে তো এসে দেখলাম চারিদিকে এত কুয়াশা, যেন এক মোহময় প্রকৃতি তৈরি হয়েছে এবং এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আমরা তো সবসময় একদম ঝাঁ চকচকে ওয়েদারে পাহাড় দেখতে অভ্যস্ত, কিন্তু এরকম মেঘের আনাগোনা এবং মেঘেদের মধ্যে খেলা কিন্তু বেশ মনকে অন্যরকম রোমাঞ্চ দেয়। আমরা ডেলো পার্কে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। আপনাদের সেই অভিজ্ঞতাই এখন ভিডিওর মাধ্যমে ভাগ করে নিচ্ছি। ডেলো পার্ক থেকে বেরিয়ে এরপর আমরা চলে গেছিলাম কালিম্পংয়ের হনুমান মন্দির দেখার জন্য। এখানে এই বিশাল হনুমানজির একটি মূর্তি রয়েছে এবং ওপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বেশ খানিকটা সিঁড়ি বেয়েই কিন্তু এই ওপরে আপনাদের উঠতে হবে। এছাড়া এই হনুমান মন্দিরের পাশেই রয়েছে একটি দুর্গা মন্দির, সেটাও আপনাদের দেখাবো একটু পরে। হনুমান মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপরে দেখে নিলাম পাশেই অবস্থিত দুর্গা মন্দিরটি। এরপর আমরা চলে যাব গুরু রিনপোচের স্ট্যাচুটি দেখার জন্য। এই ওপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এবং চারিদিকের ভিউটা এত ভালো লাগছিল যে মনেই হচ্ছিল না এখান থেকে যাই। আর এই গুরু রিনপোচের সামনে বিভিন্ন ধরনের কোকা কোলা দেখলাম দেওয়া রয়েছে, দেখে তো বেশ অবাক হলাম। এরপর চলে এলাম
কালিম্পংয়ের গলফ কোর্স দেখার জন্য। ওখান থেকে খেয়ে নিলাম ডিলিশিয়াস মোমো এবং এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাব পরবর্তী ডেস্টিনেশন উপলক্ষে, এবং সেটা কিন্তু কালিম্পংয়ের একটা খুব হেরিটেজ সাইট। এটি হলো দুরপিনদারা মনিস্ট্রি। দেখুন কত সুন্দর মেঘগুলো ভেসে যাচ্ছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে। এরপর আসলাম চিত্রভানু মিউজিয়াম দেখতে, যেটি রবীন্দ্রনাথের দ্বারা তৈরি হয়েছিল। এখানে রবীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবী থাকতেন। তার পাশেই রয়েছে পাইন ভিউ নার্সারি এবং এখানে রয়েছে প্রচুর ধরনের ক্যাকটাস। আমি আমার জীবনে প্রথমবার এত প্রজাতির ক্যাকটাস একসাথে দেখলাম। এই নার্সারিটি সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং রবিবার কিন্তু বন্ধ থাকে। এছাড়া এখানে 20 টাকা মাথা পিছু কিন্তু রয়েছে টিকিট ফি। আপনারা এখানে আসলে বেশ খানিকটা সময় কাটাতে পারেন। তাছাড়া নার্সারির ওপর থেকে কিন্তু খুব সুন্দর ভিউও দেখা যায়, সেটাও কিন্তু দেখতে একদম ভুলবেন না। এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম পেশক টি এস্টেট দেখার জন্য। অনেকটা জায়গা জুড়েই এই পুরো চা বাগানটা তৈরি, আর এখানে কিন্তু ওনাদের বাগানের চাও বিক্রি হচ্ছিল, সাথে একটা মোমোর দোকানও ছিল। প্রায় সূর্যাস্তের সময় হয়ে আসছিল, তাই আমরা এগিয়ে যেতে থাকলাম সেই দিনের জন্য আমাদের শেষ গন্তব্যে। এবং এটা কিন্তু বর্তমানের ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং প্লেস আমি বলতে পারি। দার্জিলিং কালিম্পং ঘুরতে এসে আপনারা যদি লামাহাটা মিস করে যান তাহলে কিন্তু একটা দারুণ জায়গা মিস করছেন। তাই আমি বলবো আপনারা অবশ্যই কিন্তু একবার লামাহাটার এই পার্ক ঘুরতে একদম ভুলবেন না। এত সুন্দর পাইনের বন, এবং এই পাইনের বনের মধ্যে দিয়ে হাইকিং করে আপনারা কিন্তু দেখতে পারেন একটা সুন্দর সরোবর, যেটা ওনারা একটা পবিত্র সরোবর হিসাবেই মান্যতা দেন। আমরা তো এখানে সূর্যাস্তের সময় পৌঁছেছিলাম। চারিদিকে এরকম মেঘলা আবছায়াতে খুব ভালো লাগছিল সেখানে সময় কাটাতে। তারপর আমরা গেছিলাম পাশেই লাভার্স পয়েন্ট দেখার জন্য। এই ওপর থেকে কিন্তু একদম তিস্তার যে ত্রিবেণী সেটা দেখা যায়, দেখতে বেশ ভালো লাগলো। এবং ফাইনালি এই নিয়েই শেষ হলো আমাদের সেই দিনে কালিম্পংয়ের সাইট সিন। এরপর আপনাদের মোটামুটি একটা খরচের হিসাব এখানে দেখিয়ে দিলাম। 3,500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু এবং আত্মীয়দের মধ্যে, এবং আমাদের কমেন্টেও জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।